এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ৩ দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা, দাবি ইরানের। ইরানের নিশানায় এবার কুর্দিরা, উত্তর ইরাকে ভয়াবহ বোমাবর্ষণ। ইরানের সাথে যুদ্ধের মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল, নেতানিয়াহুর মাথায় হাত। গল্প এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রকে সতর্ক করে লারিজানি। সেপ্টেম্বর পর্যন্ত চলবে যুদ্ধ, চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প। আজকের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন ইরানের নতুন রণকৌশল, ফাঁদে পড়ল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ৩ দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা, দাবি ইরানের। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের ৩ দেশে যুক্তরাষ্ট্রের ২০টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে ইরান। এদিকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরের মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে, তাই শহরগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়াও দুষ্কর। তবে জানা যাচ্ছে রাস্তাঘাট বেশ শান্ত। একই সঙ্গে তেহরান ও ইস্ফাহানের মতো বড় শহরগুলোয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি। তেহরানের এক স্থানীয় বাসিন্দা জানান, টানা ৫ দিন পর তিনি বাড়ি থেকে বের হয়ে নাফত স্ট্রিটের দিকে গিয়েছিলেন। এই সড়কের দুই ধার জুড়ে রয়েছে সারি সারি গাছ। সেই রাস্তা ঘিরে থাকা আদাসিক এলাকাতেই এক্সপিডিয়েন্সি ডিজার্নমেন্ট কাউন্সিলের প্রশাসনিক ভবন, যেটিতে সোমবার রাতে হামলা করা হয়েছিল। ইরানের নিশানায় এবার কুর্দিরা, উত্তর ইরাকে ভয়াবহ বোমাবর্ষণ। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কুর্দি গোষ্ঠীর সদর দপ্তরে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বৃহস্পতিবার সরকারি খবর অনুযায়ী এ হামলা ইরান ও ইরাকের কুর্দি এলাকায় কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, আমরা ইরাকের বিপ্লব বিরোধী কুর্দি গোষ্ঠীর সদর দপ্তরে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইরাক থেকে ইরানের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করলে কোনো পরিস্থিতিকেই ক্ষমা করা হবে না। তিনি আরও বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও লারিজানির এই মন্তব্য প্রকাশিত হয়েছে। তিনি জানিয়েছেন, যারা বিচ্ছিন্নবাদী ভাবছে যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রশাসন কুর্দি বিরোধী গোষ্ঠীকে মাটির বাহিনী হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে কর্মীদের বরাত হয়ে বলা হয়েছে, এই গোষ্ঠীকে মাটির বাহিনী হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইরান কুর্দি অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানের সাথে যুদ্ধের মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল। ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ব্যাপক ক্ষতির মুখে ইসরায়েল। বুধবার ৪ মার্চ ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে ইসরায়েলের সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯ বিলিয়ন শেকেলে। বর্তমানে ইসরায়েলের রেড লেভেল বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে যাতায়াত সীমিত করা হয়েছে এবং স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ইসরায়েল কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। যদি বিধিনিষেধ রেড লেভেল থেকে কমিয়ে অরেঞ্জ লেভেলে আনা হয়, তাহলে সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতি ৪.৩ বিলিয়ন শেকেলে নেমে আসবে, কারণ অরেঞ্জ লেভেলের রেড লেভেলের তুলনায় কর্মক্ষেত্রে ক্ষতির পরিমাণ কম। ইরানে হামলার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলার ঢেউ শুরু হয়েছে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি ব্যাহত হচ্ছে। আমেরিকান এবং ইসরায়েলি কর্মকর্তাদের মতই এই অভিযান কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। চলতি সপ্তাহে ইসরায়েলের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং জরুরি সেবা ব্যতীত সব ধরনের কর্মক্ষেত্র বন্ধ রাখা হয়েছে। বেশিরভাগ কর্মচারী বর্তমানে বাড়ি থেকে কাজ করছেন। স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিমূলের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। গাজায় বিশাল অর্থ ব্যয় করে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও
সালে ইসরায়েলের অর্থনীতি ৩.১% বৃদ্ধি পেয়েছিল। গেল অক্টোবর মাসে যুদ্ধবিরতির পর ধারণা করা হচ্ছিল 2026 সালে এই প্রবৃদ্ধির হার 5% ছাড়িয়ে যাবে। প্রাসঙ্গিক $1 সমান 3 শেকেলের কিছু বেশি। গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে লারিজানি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি দাবি করেছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত 500-এর অধিক মার্কিন সেনা নিহত হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, গল্প এখানেই শেষ নয়। ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামর্মী আচরণে প্রভাবিত হয়েছেন। তার অভিযোগ, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। পোস্টে লারিজানি লেখেন, মাত্র কয়েক দিনের মধ্যেই 500-এর অধিক মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসাব করতে হবে, যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে নাকি ইসরায়েল। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে অন্যায় যুদ্ধ বলেও উল্লেখ করেছেন। তবে পেন্টাগনের পক্ষ থেকে এখনও পর্যন্ত মাত্র 6 জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে 4 জন কুয়েতে নিহত হয়েছেন। শনিবার 27 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি হিসাবে 4 দিনের লড়াইয়ে এখন পর্যন্ত প্রায় 1050 জন ইরানি নিহত হয়েছেন। সেপ্টেম্বর পর্যন্ত চলবে যুদ্ধ, চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প। ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে পেন্টাগন। ওয়াশিংটনের প্রাথমিক ধারণা ছিল এই সংঘাত কয়েক সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু সাম্প্রতিক সামরিক তৎপরতা বলছে এই লড়াই আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ফ্লোরিডার সদর দপ্তরে অতিরিক্ত গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে। অন্তত 100 দিন বা তার বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যেই এই বাড়তি জনবল চাওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এটি গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর প্রথম বড় কোনো পদক্ষেপ। ফলে অনেকেই ধারণা করছেন ওয়াশিংটন এক দীর্ঘমেয়াদী যুদ্ধের চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হওয়ার সম্ভাবনা জানালেও এখন স্বীকার করছেন যে এটি অনেক দীর্ঘ হতে পারে। পেন্টাগনের ভেতরে এই আকস্মিক তোড়জোড় দেখে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ওপর হামলার পরবর্তী ভয়াবহতা সম্পর্কে ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থাগুলোর আগে সঠিক ধারণা ছিল না। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত অন্তত 700 জন নিহত হয়েছেন, যার মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় হামলায় 165 জন শিশু প্রাণ হারিয়েছে। অন্যদিকে কুয়েতি ইরানের পাল্টা হামলায় 6 মার্কিন সেনার মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই যুদ্ধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে স্বীকার করেছেন, ইসরায়েলের পদক্ষেপের কারণেই ওয়াশিংটন এই সংঘাতে সরাসরি জড়াতে বাধ্য হয়েছে। তিনি জানান, ইসরায়েলের হামলার পর মার্কিন ঘাঁটিতে ইরানি আক্রমণ ঠেকাতে তারা আগেই পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সামরিক অভিযানকে তার দীর্ঘ 40 বছরের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হিসাবে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন। ইরানের নতুন রণকৌশল, ফাঁদে পড়ল যুক্তরাষ্ট্র। ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলার যে লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরু করেছিল, যুদ্ধের চতুর্থ দিনে এসে সেই সমীকরণ অনেকটাই পাল্টে গেছে। তেহরানে জনরোষ তৈরি করে অভ্যন্তরীণ ধস নামানোর পরিকল্পনা ভেস্তে গিয়ে উল্টো যুদ্ধের পরিধি নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে ইরানের পাল্টা আঘাত এবং ইসলামী শাসন ব্যবস্থার স্থিতিশীলতা এখন তেল আবিব ও ওয়াশিংটনকে তাদের পুরনো হিসাব নতুন করে মেলাতে বাধ্য করছে। প্রাথমিক শক অ্যান্ড কৌশল প্রত্যাশিত সাফল্য না আনায় এখন মার্কিন প্রশাসনে উদ্বেগের সুর। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা যেখানে একে সীমিত যুদ্ধ বলতে চাইছিলেন, এখন তারাই অতিরিক্ত প্রাণহানি ও দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা প্রকাশ করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন শাসন পরিবর্তনের চেয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ নির্মূল করাকেই মূল লক্ষ্য হিসাবে ঘোষণা করেছেন। তবে এই লক্ষ্য অর্জন যে সময়ের ব্যাপার তা স্পষ্ট। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ইরান আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে
এক সুচিন্তিত সামরিক কৌশলে হাঁটছে। বড় কোনো একক হামলার বদলে তারা এখন ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর উপর ছড়িয়ে ছিটিয়ে টানা হামলা চালাচ্ছে। তেহরানের মূল লক্ষ্য হল পুরো অঞ্চলে যুদ্ধের ঝুঁকি ও অর্থনৈতিক ব্যয় বাড়িয়ে দেওয়া। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অভ্যন্তরীণ সমন্বয় এখন আগের চেয়ে সুসংহত এবং তারা আগামী কয়েক মাস এই প্রতিরোধ বজায় রাখার সক্ষমতা রাখে। ইরান এই সংঘাতকে কেবল নিজেদের সীমান্তে সীমাবদ্ধ না রেখে পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন নিরাপত্তা বলয়কে চ্যালেঞ্জ জানাচ্ছে। বাহরিন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো দেশে থাকা মার্কিন স্থাপনাগুলো হামলার শিকার হওয়ায় আঞ্চলিক মিত্রদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি খাতে হামলার হুমকিতে বিশ্ববাজারে তেল গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে। সৌদি আরব ও কাতার ইতিমধ্যে তাদের গুরুত্বপূর্ণ শোধনাগার ও এলএনজি কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ইসরায়েল এখন দাবি করছে যে শাসন পরিবর্তন করতে হলে শেষ পর্যন্ত স্থল অভিযানের প্রয়োজন হতে পারে। ওয়াশিংটন সরাসরি স্থল যুদ্ধের কথা অস্বীকার করলেও কুর্দি গোষ্ঠী বা ইরানি বিরোধীদের ব্যবহারের মতো বিকল্প পথ খোলা রাখছে। তবে ইরানের সহ্যের পরীক্ষা নেওয়ার এই কৌশল মার্কিন বিশ্বাসের ভিত নাড়িয়ে দিচ্ছে। যুদ্ধের ব্যয় যত বাড়ছে, আলোচনার টেবিলে ইরানের পাল্লা ততই ভারী হচ্ছে, যা ওয়াশিংটনের জন্য এক বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।